আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সাবেক রাষ্ট্রপতি সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আজকে বঙ্গভবন ছেড়ে চলে গেছেন। যেহেতু উনি সাবেক হয়েছেন, উনি আরও কয়েকদিন থাকতে পারতেন, কিন্তু গতকালকে পদত্যাগ করেছেন, আজকেই চলে গেছেন বঙ্গভবন ছেড়ে উনি গুলশানে নিজের যে ফ্ল্যাট আছে সেখানে উঠেছেন। এটা একটা খবর। পাশাপাশি আমরা গত দুদিন ধরে এই রাষ্ট্রপতির বিদায়ের পর কি হতে পারে, বিদায় কেন হলো, এগুলো তো আলোচনা হচ্ছিলই। বিদায়ের পর কি হতে পারে এটা নিয়ে নানাভাবে নানাজন আলোচনা করছেন। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী এবং এনসিপি শাহাবুদ্দিন সাহেবের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছেন, তাকে বিদায় করতে হবে এরকম দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দাবি করেছেন, এবং বিএনপি সরকার যখন দায়িত্ব নিয়েছেন তখনও দাবি করেছেন, এবং সংসদের প্রথম অধিবেশনে যখন রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন সেই ভাষণ তারা শুনবেন না বলে সেটা বয়কট করেছেন। তার মানে রাষ্ট্রপতিকে একটা মুহূর্ত সহ্য করার মতো ধৈর্য এবং মানসিকতা আমরা জামাতে ইসলাম এবং এনসিপির মধ্যে দেখিনি। সেক্ষেত্রে যখন নাকি রাষ্ট্রপতি বিদায় হয়ে গেলেন, পদত্যাগ করলেন, তখন তারা অবশ্যই উল্লসিত ছিলেন, এবং এনসিপির কোনো নেতাকে এমনও বলতে শুনলাম যে তারা বিএনপি সম্পর্কে বললেন যে বিএনপি সব কিছুই বোঝে, একটু পরে বোঝে, দেরিতে বোঝে। আবার কেউ কেউ বলতে শুরু করলেন যে বিএনপি পানি ঘোলা করে খেতে পছন্দ করে, কাজে একটু দেরিতে তাকে সরিয়ে দিল। দেখুন, আমি বরাবর যে কথাটা বলেছিলাম, আগেও বলতাম, এখনও বলি, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্র কিন্তু একটা দলের উপর নির্ভর করে না। গণতন্ত্র একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন, একটা প্রাতিষ্ঠানিক চেহারা থাকে গণতন্ত্রের। নির্বাচিত যদি হন, যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন, এই পদটা হলো নির্দলীয় পদ। কোনো দলীয় ব্যক্তি দল থেকে পদত্যাগ না করে রাষ্ট্রপতি হতে পারেন না। এটি হলো নিয়ম, যে আপনাকে আগে দল থেকে পদত্যাগ করতে হবে, যে আমি দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তারপর উনি রাষ্ট্রপতি পদে দাঁড়াবেন এবং উনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, যে প্রক্রিয়ায় হয় সংসদ সদস্যদের ভোটে। কিন্তু যখন উনি রাষ্ট্রপতি হবেন তখন আর উনি কোনো দলের থাকবেন না, উনি পুরো দেশের হবেন, পুরো জনগণের হবেন। রাষ্ট্রপতি কিন্তু সরকারের অংশ নয়, বাট রাষ্ট্রপতি অ্যাবাভ দ্য গভর্নমেন্ট। রাষ্ট্রপতির পদটা সরকারের উপরের পদ, সরকারি কোনো পদ না কিন্তু এটা। তো যে কারণে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যিনি হবেন, উনি কোনো দলের প্রতি অনুগত থাকবেন না, উনি কোনো সরকারের প্রতিও অনুগত থাকবেন না। এটাই হলো তাত্ত্বিক অবস্থান। কাগজে কলমে এভাবে রাষ্ট্রপতির পদটাকে নির্ধারণ করা হয়। তো রাষ্ট্রপতি যিনি হবেন তিনি সেরকমই থাকবেন। কিন্তু সেটা কি সম্ভব হয় আমাদের দেশে? হয় না। আমরা বারবার দেখেছি যে রাষ্ট্রপতি পদটাকে নানাভাবে অপদস্থ করা হয়, রাষ্ট্রপতিকে নিয়ে নানা রকম কথাবার্তা বলা। রাষ্ট্রপতি পদটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয় সংবিধান অনুযায়ী সবসময়। আপনি ৭২-এর সংবিধানকে বাতিল করেন, নতুন যে সংবিধান করবেন সেখানেও দেখবেন এই রাষ্ট্রপতি পদটাকে এতটাই গুরুত্ব দেওয়া হয় যে রাষ্ট্রপতি যখন দায়িত্বে থাকেন ওই সময় উনি যা যা কাজ করবেন তার কোনো কাজ নিয়ে আপনি আদালতে যেতে পারবেন না। রাষ্ট্রপতিকে এই ছাড়টা দেওয়া হয়। রাষ্ট্রপতির কোনো কাজ দিয়ে কেউ আদালতে দ্বারস্থ হতে পারবে না, তার বিচার চাইতে পারবে না। সেটাকে আমরা মানি, আমরা প্রতিনিয়ত এটাকে লঙ্ঘন করি, এবং লঙ্ঘন করার মাধ্যমে আমরা এক ধরনের গণতন্ত্র খুঁজি। আমরা বলার চেষ্টা করি যে এটাই নাকি প্রকৃত গণতন্ত্র। এরকম দৃশ্য আমরা দেখেছি, এর আগেও দেখেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য এই হাসনাত আবদুল্লাহরা ওনারা রাষ্ট্রপতি বঙ্গভবনের সামনে গিয়েছিল, আন্দোলন করেছিল তাকে সরিয়ে দেবে। অভিযোগ ছিল উনি স্বৈরাচারের ফ্যাসিস্টের দোসর এই হিসাবে। হতেও পারে, অবশ্যই উনি শেখ হাসিনার সরকার দ্বারাই নির্বাচিত ছিলেন, শেখ হাসিনার পক্ষের লোকই ছিলেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নিজেদেরকে সবসময় দাবি করত যে তারা একটা সাংবিধানিক সরকার, তারা সংবিধান অনুযায়ী চলছে। এখন এই সাংবিধানিক সরকারের যাত্রাকে
অব্যাহত রাখার জন্য যদি রাষ্ট্রপতির সহযোগিতা না পাওয়া যেত তাহলে কিন্তু আসলে সমস্যা হতো। যেমন ধরুন শেখ হাসিনার বিদায়, উনি পদত্যাগ করেছেন কি করেননি, সংসদ ভেঙে দেওয়া, নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা, এই সবই কিন্তু রাষ্ট্রপতির হাত দিয়ে হয়েছে। এবং তারপরে যে নির্বাচনটা হলো, এই নির্বাচন করা এবং তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 133টা অধ্যাদেশ জারি করা, এই সবগুলি কিন্তু রাষ্ট্রপতির দ্বারা হয়েছে অথবা রাষ্ট্রপতির নামে হয়েছে। তো এগুলি কোনোটা করার ক্ষেত্রে কিন্তু উনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্তে উনি কিন্তু কোনো ধরনের বিরোধিতা করেননি। করলে পারতেন, অন্ততপক্ষে ডিলেতে করতে পারতেন, উনি কিছুই করেননি, সবগুলি মেনে নিয়েছেন এবং নির্বাচন হতে দিয়েছেন। নির্বাচনের পর নতুন সরকারকে শপথ নেওয়ানো এবং সংসদ শুরু করে দেওয়া, এই সবগুলি কাজ উনি যখন যে সরকার ছিল তাদের মতো করেই করেছেন। তার মানে সংবিধানে রাষ্ট্রপতিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে যে উনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী সব কাজ করবেন, উনি তাই করেছেন। প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা ওদের পরামর্শ অনুযায়ী উনি সব কাজ করেছেন। তাহলে বিরোধটা কোথায়, কোন জায়গাটা করেননি? কেন ওনার ওপর আপনারা ক্ষিপ্ত হলেন? ক্ষিপ্ত হলেন এ কারণে যে উনি হাসিনার আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এটা হতে পারে উনি বলতে পারতেন, হয়তো বলা হচ্ছে যখন শেখ হাসিনা আপনার জুলাইয়ে আন্দোলনের সময় নির্বিচারে হত্যা করেছে, সেই সময় উনি কেন বাধা দেননি? কিন্তু প্রশ্ন হলো, ওনার কি বাধা দেওয়ার মতো কোনো সাংবিধানিক ক্ষমতা ছিল কিনা? এটা ভাবুন আপনারা। অনেকেরই ছিল না। যিনি আইজিপি ওনার কি ছিল? যিনি পুলিশের কনস্টেবল তার কি ছিল? এগুলো কিন্তু আলাদা আলাদা করে ধরলে আপনি অনেক কিছু ধরতে পারেন, কিন্তু সব মিলিয়ে যদি ধরেন তাহলে কার হাতে কতটুকু ক্ষমতা ছিল ওই সময়? তারপরেও আমরা তো দেখছি যে স্বৈরাচারের দোষর নাম দিয়ে অনেকের নামে মামলা হচ্ছে, অনেক সাংবাদিকের নামে মামলা হচ্ছে, অনেক বুদ্ধিজীবীর নামে মামলা হয়েছে, অনেক শিক্ষাবিদের নামে মামলা হয়েছে, অনেক শিল্পী সাহিত্যিকের নামে মামলা হয়েছে যে তারা নাকি হাসিনাকে উৎসাহ দিয়েছে এই অপকর্মগুলি করার জন্য। শেষ পর্যন্ত এগুলো ধোপে কতটুকু টিকবে আমি জানি না। এখন আমরা শুনছি যে রাষ্ট্রপতির নামেও নাকি সেরকমভাবে মামলা হবে। কারণ প্রশ্ন হচ্ছে সেই মামলাগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে? ওই যে আমি একটু আগে বললাম যে যতদিন উনি রাষ্ট্রপতি থাকবেন ওই সময়ে উনি যা যা কিছু করবেন সে ব্যাপারে আপনি কোনো আদালতের দ্বারস্থ হতে পারবেন না। এটা আমাদের সংবিধানের 51 অনুচ্ছেদে এই জিনিসটা স্পষ্ট করে বলা আছে। আপনি যদি খুঁজেন যে 51 অনুচ্ছেদে আসলে কি আছে, সেখানে আপনারা দেখবেন এই জিনিসটাই। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যখন তার কার্যভার পালনকালে বা কার্যভার পালনের উদ্দেশ্যে সম্পাদিত বা সম্পাদন করিয়াছেন বলিয়া অভিপ্রেত কোনো কার্য সম্পর্কে কোনো আদালতের নিকট জবাবদিহি করিতে বাধ্য হইবেন না। মানে যখন উনি রাষ্ট্রপতি ছিলেন এই সময়ের কোনো কাজ নিয়ে আপনি তাকে প্রশ্ন করতে পারবেন না। তাহলে ওনাকে আপনি দোষরটা বলবেন কীভাবে? রাষ্ট্রপতি হওয়ার আগের কাজ দিয়ে হতে পারে, সেটাও হতে পারে। রাষ্ট্রপতি হওয়ার আগে উনি যা কাজ করেছেন সেটা নিয়ে আপনি অবশ্যই মামলা করতে পারেন। তাহলে সেটা এতদিনও তো করতে পারতেন, এতদিন তো করেননি। তো যাই হোক, এখন কী হবে? এর মধ্যে আমরা শুনলাম যে রাষ্ট্রপতি উনি বলেছেন যে এই যে বর্তমান সরকার অমুক তমুক যেগুলো হয়েছে এটা আসলে উনিই করেছেন, এবং সেই হিসেবে উনি বলেছেন যে আমি তো প্রাউড ফিল করি যে আমি এই নির্বাচনটা দিয়েছি, আমি অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়েছি, কাজে আমি তো মনে করি আমি প্রাউড ফিল করি। তো উনি আসলে প্রাউড ফিল করতে পারেন কিনা সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক তৈরি হতে পারে। কিন্তু আমরা বাস্তবতা যেটা, আমি বাস্তবতা একটু ফিরে আসি তারপরে বলি আপনাদেরকে। বাস্তবতাটা হলো ওনাকে পদত্যাগ করতে হয়েছে। উনি যাদেরকে নির্বাচন দিয়েছেন, নির্বাচনের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তাদের সঙ্গেও কিন্তু 5 মাস ছিলেন। বিএনপির সঙ্গে 5 মাস বিএনপির মতো করেই ছিলেন। মানে বিএনপির একজন রাষ্ট্রপতি হলে, বিএনপি যদি দলীয় কোনো লোককে রাষ্ট্রপতি নির্বাচন করতেন তাহলে তিনি যে আচরণটা করতেন আমার ধারণা শাহাবুদ্দিন সাহেব তার চেয়েও বেশি কিছু করে বিএনপির নিকটস্থ হওয়ার জন্য চেষ্টাও করেছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি, ওনাকে চলে যেতে হচ্ছে। এবং এতেও অনেকে অবাক হননি, আমি নিজেও অবাক হইনি।
কারণ আমি যদিও ধারণা করেছিলাম হয়তো বা ওনাকে ওনার মেয়াদ পর্যন্ত থাকতে দেওয়া হবে, সেটা হয়নি। এতে আমি অবাক হইনি কেন? এই কারণে আমি বলি আপনাদেরকে, বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত যত রাষ্ট্রপতি হয়েছে, মেয়াদ পূর্ণ করতে না দেওয়ার ইতিহাস কিন্তু বিএনপিরই বেশি। আমাদের অনেক রাষ্ট্রপতি যারা মেয়াদ পূর্ণ করতে পারেননি, তারা কেউ নিহত হয়েছেন অথবা অভ্যুত্থানের মাধ্যমে গেছেন। আমি আপনাদের যদি উদাহরণ দিয়ে বলি, আমি আপনাদের কয়েকজন রাষ্ট্রপতির কথা বলি, তাহলে আপনারা ব্যাপারটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যেমন ধরুন, আমরা ধরি একদম প্রথম থেকে আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি প্রথম এক দফা ছিলেন 71 থেকে 71 এপ্রিলে যে মুজিবনগর সরকারের আমল থেকে শুরু করে 72 জানুয়ারি পর্যন্ত, মাত্র 1 বছরের মতো ছিলেন, 1 বছর 2 মাসের মতো। তারপরে আপনার 1 বছর না, 8 মাসের মতো ছিলেন, 8 মাস 26 দিন ছিলেন। তারপরে তো উনি দেশে আসলেন, এসে উনি আরেকজনকে রাষ্ট্রপতি বানালেন, আবু সাইদ চৌধুরীকে বানালেন। এর আগে সৈয়দ নজরুল ইসলামও কিন্তু কিছুদিন রাষ্ট্রপতি ছিলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। উনিও কিন্তু ওনার মেয়াদ পূর্ণ করতে পারেননি। আমাদের দেশের রাষ্ট্রপতি মেয়াদ হলো 5 বছর। আবু সাইদ চৌধুরী তিনিও পূরণ করতে পারেন, তিনি 1 বছর 11 মাস 12 দিন ছিলেন। তারপরে এসেছিলেন মোহাম্মদুল্লাহ, এক ভদ্রলোক ছিলেন, এক অদ্ভুত লোক। একে নিয়ে বলতে গেলে আলাদা একটা এপিসোডই করা যায় যে কেমন রাষ্ট্রপতি ছিলেন। উনি রাষ্ট্রপতি থেকে চলে যাওয়ার পরে এমপি ইলেকশনও করেছিলেন। যাই হোক, উনি ছিলেন মাত্র 1 বছর 1 মাস 1 দিন। তারপরে আবার যে 75 জানুয়ারিতে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন, উনি ছিলেন মাত্র 6 মাস 21 দিন। তারপরে তো উনি নিহত হইলেন। তার মানে উনিও কিন্তু ওনার মেয়াদ পূর্ণ করতে পারেননি। তারপরে রাষ্ট্রপতি হয়েছিলেন খন্দকার মোস্তাক আহমেদ, ওই 75-এ 15 আগস্ট থেকে শুরু করে উনি 6 নভেম্বর পর্যন্ত ছিলেন। তারপর তাকে পদচ্যুত করা হয়। খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন মাত্র 2 মাস 22 দিন। এরপরে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, তখন উনি রাষ্ট্রপতির ক্ষমতায়, মানে উনি প্রথম প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন। তো ওই সময় রাষ্ট্রপতি বানানো হয় আবু সাদত মোহাম্মদ সাইমকে, বিচারপতি ছিলেন। উনি ছিলেন 1 বছর 5 মাস 15 দিন। তারপর তাকে সরিয়ে দিয়ে জিয়াউর রহমান নিজেই রাষ্ট্রপতি হন। এবং জিয়াউর রহমান প্রথম দফায় রাষ্ট্রপতি হন সামরিক উর্দি পরে। তখন উনি 1977-এ 21 এপ্রিল থেকে 78-এ 12 জুন পর্যন্ত ছিলেন, মানে 1 বছরের সামান্য বেশি। আবার তারপরে দ্বিতীয় দফায় নির্বাচিত হিসাবে উনি 1978-এর জুন থেকে 81 সালের 30 মে পর্যন্ত ছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত। এখন সেখানে হলো আপনার 3 বছরের মতো। তার মানে উনিও কিন্তু ওনার মেয়াদ পূর্ণ করতে পারেননি। জিয়াউর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতি হন আব্দুল সাত্তার। এই সাত্তার সাহেব 1 বছর পূর্ণ করতে পারেননি, উনি 9 মাস 24 দিন ছিলেন। তারপর তো এরশাদ সাহেব সেটা ক্ষমতা দখল করলেন। এরশাদ সাহেব ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি বানালেন আফম আহসানুদ্দিন চৌধুরীকে, উনিও বিচারপতি ছিলেন। উনি ছিলেন মাত্র 1 বছর 8 মাস 13 দিন। তারপর তাকে সরিয়ে দিয়ে এরশাদ সাহেব দায়িত্ব নিলেন। এরশাদ সাহেব তখন দায়িত্ব নিয়ে প্রথম দফায় উনি ছিলেন 3 বছরের মতো, 3 বছরের একটু কম। তারপরে নির্বাচিত হলেন, প্রথম তো সামরিক উর্দি পরে রাষ্ট্রপতি হয়েছেন। তারপরে উনি নির্বাচিত হলেন, হয়ে এবার 1986 সালের অক্টোবর থেকে 1990 সালের ডিসেম্বর পর্যন্ত ছিলেন, মানে 4 বছরের মতো ছিলেন। তার মানে উনিও কিন্তু শেষে মেয়াদ পূর্ণ করতে পারেন নাই, গণ অভ্যুত্থানে ওনার পতন ঘটেছিল। এরপর রাষ্ট্রপতি ছিল অল্প দিনের জন্য শাহাবুদ্দিন আহমেদ, অন্তর্বর্তীকালীন সরকার, ওটা বাদ রাখলাম। তারপরে বিএনপি ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি হলেন আব্দুর রহমান বিশ্বাস। এই ভদ্রলোক প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে তার দায়িত্ব পালন করতে পেরেছেন। উনি একদম 5 বছর 1 দিন ছিলেন রাষ্ট্রপতি দায়িত্বে, মানে 5 বছরের চেয়ে 1 দিন বেশি ছিলেন উনি। তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, আওয়ামী লীগ এসে শাহাবুদ্দিন আহমেদ সাহেবকে বানালেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। উনি পুরো 5 বছর ছিলেন, 5 বছর 1 মাস ছিলেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেবের পরে বিএনপি যখন ক্ষমতায় এলেন 2001 সালে, তখন ওনারা রাষ্ট্রপতি বানালেন তাদের দলের একদম প্রতিষ্ঠাতা মহাসচিব যিনি ছিলেন ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীকে। উনি 2001 সালের 14 নভেম্বর দায়িত্ব নিলেন এবং ঠিক 7 মাস 7 দিনের মাথায় ওনাকে পদত্যাগ করতে হলো। এই প্রথম একজন সংসদীয় পদ্ধতিতে